আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ প্রচন্ড চাপে, রিজার্ভ না বাড়লে পরিস্থিতি ভালো হবে না বলছেন অর্থনীতিবিদরা। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান প্রধানমন্ত্রীর। বিচ্ছিন্ন ঘটনায় শেষ হল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন, ভোট পড়েছে ৩৫%। মালয়েশিয়াগামী বিমান টিকিট নিয়ে সিন্ডিকেট কার সাজিয়ে ২০,০০০ বাংলাদেশি কর্মীর যাওয়া অনিশ্চিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতি মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চাপে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে কয়েক বছরে আয় কমেছে ২৫ ভাগ, অথচ নিত্য প্রয়োজনীয় দাম বেড়েছে ১২ ভাগের বেশি। রিজার্ভ না বাড়লে সহসাই এ পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজধানীর সিরডাপে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের জনবাজেট সংসদে ভর্তুকি কমিয়ে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানো, তথ্যের ঘাটতি কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম চড়া। করোনার পর থেকে নানা অজুহাতে এসব পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। এতে কম আয়ের পরিবারে ব্যয় বাড়ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের চাপ, ডলার ও ঋণের সুদহারও। এমন পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে ২০২৪-২৫ সালের বাজেট আসছে। সীমিত সম্পদের মধ্যেও অপচয় কমিয়ে বৈষম্যহীন বাজেট প্রণয়নের প্রস্তাব জনবাজেট সংসদে। ২-৩ বছর ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ১২% হারে বাড়ছে। যারা ওই নিত্য প্রয়োজনীয় পণ্য কেনে তাদের আয় ২০ থেকে ২৪% করে কমে গেছে গত ২ বছরে। তাহলে আমাদের বাজেটে আমরা হিমশিম খাচ্ছি। তাহলে এই বাজেটে এটাকে অ্যাড্রেস করা হবে কিনা? যারা আয় করছে ডলার, যদি তারা ডলারটা দেশে রাখতো তাহলে রিজার্ভ এতটা ফল করতো না। চড়া মূল্যস্ফীতির সময়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশাপাশি বাজেটে সামাজিক সুরক্ষা খাতে, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমজীবীদের যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রেশনিং ব্যবস্থায় আরও বেশি প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে আর্থিক খাতে সংস্কারের তাগিদ দিয়েছেন তারা। খাদ্য মূল্যস্ফীতি আমরা প্রায় গড়ে মূল খাদ্যপণ্যের ক্ষেত্রে ৩০ থেকে ৩৫% পেয়েছি। এটা আসলে মাত্র এই ৯-১০% থাকার কথা না। সুতরাং এই যে বাংলাদেশের সাধারণ মানুষ যে অতি মূল্যস্ফীতির একটা চাপের ভিতরে রয়েছে, সেটি কিন্তু সরকারের ডকুমেন্টে কিন্তু সেটা প্রপারলি রিফ্লেক্ট হচ্ছে না। আমরা কি আসলে এই ধরনের কাঠামো দিয়ে কি দরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নকে ভাবছি, নাকি না আসলে দরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য আরো অন্য কিছু ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেবার দরকার রয়েছে? এখনকার পরিস্থিতিতে লোন করে লোন পরিশোধ হবে না, লোন করে আগের লোনের সুদ পরিশোধ করা যেতে পারে। মেগা প্রজেক্ট থেকে মেগা আয় হয়েছে এমন কোন প্রজেক্ট মনে হয় আমাদের চোখে পড়লো না। এই অর্থ ব্যবস্থাটা গুটি কয়েক ব্যবসায়ী এবং আমলাদের স্বার্থ আর গুটি কয়েক রাজনীতিবিদের স্বার্থে পরিচালিত হচ্ছে। কর্মসংস্থান হয় এমন প্রকল্পে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনতে সরকারের উদ্যোগের কথা উঠে আসে জনবাজেট সংসদের আলোচনায়। আমরা আগাতে পারি সেই বই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আপনার দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে যে কোনো সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অস্ত্র প্রতিযোগিতা যত বাড়ছে মানুষের জীবন ততই দুর্বিষহ হয়ে উঠছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে শান্তিরক্ষা মিশনে আরও নারী সদস্য চেয়েছে জাতিসংঘ। মনিউর রহমানের রিপোর্ট। ৫৫টি দেশের ১৯৮৮ সালে ইরান ইরাকের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যাত্রা শুরু। বর্তমানে বিভিন্ন দেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সহ বাংলাদেশ পুলিশের মোট ৬,০৯২ জন শান্তিরক্ষী ১৩টি মিশনে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে শহীদ শান্তিরক্ষীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শান্তি মিশনে দায়িত্ব পালনকালে আহত 3 শান্তিরক্ষীর হাতে সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ উল্লেখ করে সরকার প্রধান জানান, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয়, প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। আর এই প্রশংসা শুনে সত্যি আমার গর্বে বুক ভরে যায়। প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে শান্তিরক্ষীদের প্রতিনিয়ত নতুন হুমকি মোকাবেলা করতে হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াতে জাতিসংঘের আবেদনের কথা জানান তিনি। এখন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরো বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। অস্ত্র তৈরি ও প্রতিযোগিতার পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা এবং শিশুদের কল্যাণে কাজ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরো কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। দিবসটি উপলক্ষে পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শান্তির দূত হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার কথা। মনির রহমান, ATN বাংলা, ঢাকা। বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হলো তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ। তবে এই ধাপের ভোটার উপস্থিতি ছিল কম। জাল ভোটের অভিযোগে ফেনীতে সহকারী প্রিজাইডিং অফিসার সহ 10 জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো অস্ত্রসহ এক প্রার্থীর এজেন্টকে আটক করা হয়েছে। এছাড়া ভোট নেওয়ার সময় মারা গেছেন হবিগঞ্জের উমেদনগরের একজন সহকারী প্রিজাইডিং। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা কাটিয়ে চট্টগ্রামে ভোট দিতে আসেন 60 ঊর্ধ্ব এই নারী। গায়ের জোর না থাকলেও মনের জোরে নাগরিক দায়িত্ব পালন করেন তিনি। তবে তার মতো ভোটের আগ্রহ দেখা যায়নি অনেক ভোটারের মধ্যেই। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এতে কিছুটা উত্তেজনা দেখা দেয়। ফেনীর পিটিআই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন সহকারী প্রিজাইডিং অফিসার। অন্য 3 উপজেলায় একই অপরাধে আটক করা হয় প্রার্থীর এজেন্ট সহ 10 জনকে। সোনাগাজীতে ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি ফেসবুকে শেয়ার করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী মিশুক। এতে আলোচনার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন ওঠে রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো ছোড়া সহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট নেওয়া হয় ইভিএমে। নতুন পদ্ধতির সাথে মানিয়ে নিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুনের প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় এই পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়, তবে উপস্থিতি ছিল কম। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও রামু উপজেলায় ভোট হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে সরঞ্জাম পৌঁছাতে না পারায় স্থগিত করা হয়েছে সেন্ট মার্টিনের নির্বাচন। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে পাহাড়ি জনপদ রাঙ্গামাটির লংগদু ও নানিয়াচর উপজেলাতেও। মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও বেশিরভাগ উপজেলাতেই ভোটার উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মাহবুব কবির চপল, ATN বাংলা।
দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় দফার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে তিনি জানান, ভোটের হার ৩৫% মতো হতে পারে। অনিয়মের জড়িত থাকার অভিযোগে একজন ভোট গ্রহণ কর্মকর্তা সহ ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানান সিইসি। এছাড়া ভোট কারচুপির কারণে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর ছিলেন। তাদের নিরলস পরিশ্রমের কারণে আমি বলবো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং তারা তাদের সক্ষমতা প্রদর্শন করতে পেরেছেন। প্রায় বলতে গেলে ২-৪টি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা এ যাবৎ যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35+ হতে পারে, 35+, বেশি হতে পারে, কমও হতে পারে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলেও দাবি করেছেন তিনি। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এসব বলেন। বিরোধী দলের অব্যাহত মিথ্যাচারের কারণে উপজেলা নির্বাচন সফল করা চ্যালেঞ্জ ছিল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে হতাশ ও ক্লান্ত হয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমলে কোনো দুর্নীতিবাজ নেতা বা সরকারি কর্মকর্তার বিচার করা হয়নি। দুর্নীতির বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স দেখাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি আমলে তাদের কোনো নেতা, সরকারি প্রশাসনের কোনো কর্মকর্তা এবং পুলিশের কোনো সাবেক কর্মকর্তা তখন কর্মরত ছিল, তাদের কারো কি ইম্পিউনিটি কালচার তারা গড়ে তুলেছিল? তখন কি কারো বিচার হয়েছিল? নিজেদের স্বার্থে সাবেক আইজিপি বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজকে আওয়ামী লীগ সরকার তৈরি করেছে, তাই তাদের দুর্নীতি অপকর্মের দায় ক্ষমতাসীনদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে দেশে যে মহাসংকট তৈরি হয়েছে তা থেকে বাঁচতে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় জিয়ার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতারা। তারা দাবি করেন, আওয়ামী লীগের হরণ করা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। এখন আবারও আওয়ামী লীগের হাতে হরণ হওয়া সেই গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসে বাকশালকে রদ করে দিয়ে এই আওয়ামী লীগকে লাইসেন্স দিল রাজনীতি করার, আর সেই লাইসেন্স নিয়ে আজকে ওরা লম্বা লম্বা কথা বলছেন। যেখানে সেনাপ্রধান, পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাজ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আপনারা মাঠে নামবেন বিএনপিটাকে, আমরা এই লুটেরা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান শুধু গণতন্ত্র পুনরুদ্ধার করেননি, ঐক্যের রাজনীতিও প্রতিষ্ঠা করেছিলেন। ৭৫-এ আওয়ামী লীগের দুর্নীতি লুটপাটের কারণে যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, এখন আবারও সে পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন ফখরুল। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন? আপনার সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন। ক্ষমতা কুক্ষিগত করতে আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্নের চেষ্টা করছে বলেও সবাই অভিযোগ করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বড় অংশ জুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 450 কিলোমিটার দূরে মিয়ানমারের মাইলায়কে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মিয়ানমারের স্থানীয় সময় সন্ধ্যা 6:43 এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 110 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র চট্টগ্রাম থেকে মাত্র 220 কিলোমিটার দূরে হয়, সেখানে ভূকম্পন বেশি অনুভূত হয়। মালয়েশিয়ায় যাওয়ার বিমান টিকিট এখন যেন সোনার হরিণ। 30,000 টিকিট বিক্রি হচ্ছে লাখ টাকায়। ফলে প্রায় 20,000 বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বেসরকারি এয়ারলাইন্সের পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের বিরুদ্ধে উড়োজাহাজের টিকিট কারসাজির অভিযোগ তুলেছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা। এ নিয়ে তরিক ইসলামের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণা অনুযায়ী দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সময় আছে আর মাত্র 2 দিন। তাই তো শেষ সময়ে বিমানের টিকিটের অস্বাভাবিক দামে অনিশ্চয়তার মুখে পড়েছে মালয়েশিয়া কর্মীদের। যে হারে টিকিটের দাম বাড়তেছে, জমি জমা বেচা মনে না যাইতে পারবো। সরকার যদি এই জিনিসটা দেখতো, এই জিনিসটা সম্পর্কে একটু করতো, তাইলে আমাদের একটু ভালো হইতো। তথ্য বলছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ এয়ারলাইন্সের মালয়েশিয়ার ওয়ান ওয়ে টিকিটের দাম 1 লাখ টাকা। কোনো এয়ারলাইন্স দাম চাইছে 1.25 লাখ টাকা পর্যন্ত। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। মালয়েশিয়ার ফেয়ার অনওয়ে ভাড়া 27 থেকে 30 এর মধ্যে পাওয়া যায়, রিটার্ন ফেয়ার 52 ভিতরে পাওয়া যায়। এয়ারলাইন্স থেকে এই 80,000 1 লাখ টাকা যে ভাড়া যে ডিমান্ডটা করা হচ্ছে, এটা আসলে সবার জন্যই ক্ষতিগ্রস্ত হবে। টিকিটের এই অস্বাভাবিক দামে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিশ্চয়তায় রিক্রুটিং এজেন্সিগুলো। 95,000 টাকা দিয়ে যদি আমরা পাঠাই, তো এটা কিভাবে পাঠাবো বলেন? আমরা একটা যদি ব্যবসা করি, সেটা হয়তো 10,000 বা 15,000, ম্যাক্সিমাম 20,000 টাকা আমরা ব্যবসা করি। তো সেই ক্ষেত্রে এই 20,000 টাকাও যদি আমি প্লাস করি, তাহলে তারপরেও তো আর 50-60,000 টাকা আমাদের বাকি থেকে যায়। তো এই 50-60,000 টাকা কে দিবে বলেন? টিকিটের এমন কারসাজি খতিয়ে দেখার পরামর্শ আটাব সভাপতির। ভাড়া বাড়ার একটা সীমা থাকা উচিত, একটা লেভেল থাকা উচিত। 30,000 টাকার কুয়ালালামপুরের টিকিট, সেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ বেশি। এখানে যদি কোনো অনিয়ম থাকে, কেউ এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। টিকিটের চাহিদাকে পুঁজি করে এয়ারলাইন্স কোম্পানিগুলোর এমন অনিয়ম তদারকি দাবি জানিয়েছে অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। টিকিট এর দাম বাড়বার ক্ষেত্রে যে অরাজকতা চলছে দীর্ঘদিন থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো সংস্থাকে আমরা দেখিনি এখনো পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের টিকিটের দামটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হবে, শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির উপর দায়ভার দিয়ে যে যারা বিদেশি কর্মী প্রেরণ করে তারা টাকা বেশি নেয়, সেটা দিয়ে কিন্তু আমরা এই দায় এড়াতে পারবো না। তবে টিকিটের দাম বৃদ্ধি নিয়ে কারসাজির অভিযোগ অস্বীকার করেছে বিমান। এয়ারলাইন্সের ভাড়া কোনোটা কিছু ফিক্সড না, এটা টাইম ডিমান্ডের উপরে, টাইমের উপরে, ডেস্টিনেশনের উপরে, অনেকগুলো মানদণ্ডের উপরে ডিপেন্ড করে এই ভাড়াগুলো আপনার নির্ধারণ করা হয়। কোনো এজেন্সিকে আমরা দিচ্ছি না, আমরা যখনই ওপেন করতেছি সবাইকে করা হয়, অবহিত করা হয় যে এখন ওপেন আছে, আপনারা নিতে পারেন। দ্রুত সমন্বয় করে বিমান ভাড়া না কমালে মালয়েশিয়ায় বাংলাদেশে কর্মী পাঠানো সংকটে পড়তে পারে বলেও মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাল পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেবেন সাহায্য। 1 যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উৎফুল্ল এলাকাবাসী। উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় রোববার রাতে 120 কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এতে উপকূলীয় এলাকায় অন্তত 16 জন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এখন থেকে বাণিজ্যিক ভবন নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফজর রাব্বির রিপোর্ট।
কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির এই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আলোচনা হয় শ্রমিক কর্মচারীদের জীবন ও বাণিজ্যিক ভবনের নিরাপত্তা নিয়ে। প্রফেশনাল বডিগুলি যেটা আছে, ধরেন ইনস্টিটিউট অফ আর্কিটেকচার, তারপর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, তারা কিন্তু তাদের একটা লিস্ট দিয়ে দিবে তাদের অথরাইজড কারা আছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার প্লাম্বিং, এমইপি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ওদের লিস্ট দিবে এবং ডিসি যারা যখন দিবেন তারা দেখবে যে প্ল্যানগুলি দিয়েছে, যারা এই তালিকাভুক্ত যারা আছেন তাদের সই আছে কিনা যে ডিজাইনে, তারপরে তারা প্ল্যানটা পাস করবে। সাম্প্রতিক সময়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি এবং সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের অনিয়মে সরকার বিব্রত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আইন লঙ্ঘনকারীদের সরকার কোনো সুরক্ষা দিচ্ছে না, তাই বিব্রত হওয়ার কিছু নেই। যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোন রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। এই লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। এ সময় সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি বলেন, এমন ঘটনায় তিনি শোকাহত। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। 1 জুন তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হবে। পরের দিন তাকে আত্মসমর্পণ করতে হবে। দুর্নীতির মামলায় 50 দিন কারাগারে থাকার পর নির্বাচনের প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 11 মে তিনি জামিনে মুক্তি পান। মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে 2 জুনের পরিবর্তে 9 জুন আদালতে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে তিহার কারাগারে রাখা হয়েছিল। পর্যায়ে পার্টেক্স খেলার খবর। প্রিমিয়ার ফুটবল লিগের শেষ রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে 2-1 গোলে পরাজিত করে রানার্স আপ হয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচের 12 মিনিটে জামাল ভুঁইয়ার কর্নারে মাথা ছুঁয়ে আবাহনীকে লিড এনে দেন ব্রুনো রোচা। এই গোলের রেশ না কাটতেই 19 মিনিটে ম্যাচের সমতা ফেরান আরিফ হোসেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে চেষ্টা করতে থাকে দুদল। অবশেষে 89 মিনিটে আরিফ দ্বিতীয় গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন। এতে 18 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে রানার্স আপ হল মোহামেডান। আর আগেই লিগ শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। খারাপ সময়ে দর্শক সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ উপলক্ষে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে পারলে বিশ্বকাপে ভালো করবে তার দল। এস এম আশরাফের রিপোর্ট। পারফরমেন্স দিয়েই নিজেকে দলের অন্যতম সদস্য বানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। 2023-এ ওয়ানডেতে 42 গড়ে 992 রান, 55 গড়ে, টেস্টে 440 আর টি-20-তে তার রান ছিল 32 গড়ে 218। এমন ধারাবাহিকতার কারণেই তাকে 3 ফরম্যাটে অধিনায়ক করে নির্বাচকরা। তবে বিশ্বকাপের আগেই ফর্ম হারিয়েছেন শান্ত। সামনের দিনগুলোতে তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না। প্রত্যেকটা সময় এনজয় করতে চায় এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে আর কি। এ সময় তিনি জানান, সাকিব, রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা কঠিন সময়ে তাকে সাহায্য করবে বলেই বিশ্বাস করেন তিনি। এক্সপেরিয়েন্স ক্রিকেটার যখন টিমে থাকে
স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম T20 বিশ্বকাপ খেলবেন। আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে করবেন। বিশ্বকাপে দল কত দূর যাবে তা নিয়ে না ভেবে বাংলাদেশের অধিনায়ক প্রতি ম্যাচে নিজেদের সামর্থ্যের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগ দেওয়ার কথা বলেন। আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না। আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের প্রিপারেশনটা ঠিক আছে কিনা, এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা আসবে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ অভিযান শুরু করছেন নাজমুল হোসেন শান্ত। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ প্রচন্ড চাপে, রিজার্ভ না বাড়লে পরিস্থিতি ভালো হবে না বলছেন অর্থনীতিবিদরা। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান প্রধানমন্ত্রীর। বিচ্ছিন্ন ঘটনায় শেষ হল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন, ভোট পড়েছে 35%। মালয়েশিয়াগামী বিমান টিকিট নিয়ে সিন্ডিকেট কারসাজি, 20,000 বাংলাদেশি কর্মীর যাওয়া অনিশ্চিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।